না থাকুক, ফক্সের ভিতরে আপনি ইয়েতে পাবেন, হ্যাঁ হাইড্রোকাফেলাসে পাবেন, একটু ভুল হয়ে গেছে মনে হয়, হাইড্রোকাফেলাসে পাবেন কিন্তু হাইড্রোকাফেলাসে পাবেন না, এটি তো বললাম, এটি তো বললাম। কনফিউজ করলেন কেন, আবার আমাকে মিসলিড করে ফেললেন। এইটাই বলেছি যে আমরা যেহেতু ভাস্কুলারিটির ব্যাপার আছে, এটা কম্প্রেসড ওয়াটার বা সিএসএফ কম্প্রেসড দ্য ব্রেন ম্যাটার ইন কেস অফ হাইড্রোকাফেলাস অর ventriculomegaly, but in case of hydranencephaly, blood supply cut up to all cut up. All cut up. Everything So will all be liquid, dissolved. all replaced by fluid or water. Clear? তার মানে হাইড্রোকেফালাসে ব্লাড সাপ্লাইটা থাকবে, ফক্সেরিভিরিতে হ্যাঁ থাকবে না, থাকবে, তো এটাই আর মূল। কিন্তু আমাদের ফ্লুইডটা কি করবে, এটাকে কম্প্রেস করে দেওয়াতে ব্রেনটা লস্ট হবে। তাহলে তো একটা ল্যান্ডমার্ক খুব ইম্পর্টেন্ট ফক্সেরিভিরি, খুবই ইম্পর্টেন্ট, যে এটা আমরা পাবো, মেকানিজমটা তো বুঝতে পারলাম। এইটাই কিন্তু আজকের দিনের তুরুপের তাস, তুরুপের তাস। তুরুপের তাস। অনেক কিছু তো জানলেন কিন্তু এই জিনিসটা জানতেন না না এখন ওকে, আমাদের হাইড্রোকেফালি গেল। ও হয় নাই, সাব্বির ভাই দেখি না অনেকদিন। এসে গেছে। আমরা ব্রেনের থেকে বেরিয়ে যাই, হয়েছে না? আমরা ব্রেন থেকে বেরিয়ে যাই আস্তে আস্তে, দেখি ইট ইস ক্যারেক্টারাইজড বাই প্রোজেনসিবলের কথা বলা হয়েছে। ইট ইস ক্যারেক্টারাইজড বাই এ ফোকাল সিস্টিক ডিজেনারেশন অফ encephalomalacia communicating with the ventricles or brain surface. It is likely also to have a vascular cause. এইটাও কিন্তু vascular cause. এটা কোনটা? progencaphalline abnormality, that is encephalomalacia. এগুলো একটু কমপ্লিকেটেড, ওদিকে একটু কমই আমরা নজর দেবো, যার জানার জন্য আমরা জেনে যাব। আরেকটা জিনিস হলো ফিটাল টিউমার, ব্রেন টিউমার আর কি। দ্য মোস্ট কমন ইজ যে টেরাটোমা। প্রিনেটাল আল্ট্রাসাউন্ডে কী পাবেন? এ disorganized solid and cystic mass that may exhibit calcification. A teratoma can grow rapidly, causing marked disruption and distortion of the intracranial anatomy. সুতরাং আমরা যখন বিপিডিটা মাপবো তখনই কিন্তু আমরা সার্ভে করে ফেলবো যে ব্রেনটা কী অবস্থায় আছে। যে কথাগুলো বারবার বলেছি, সেন্ট্রালি ফক্সেরিব্রি, both side thalamus, anteriorly cabum, septum, velocity, posteriorly cerebellum, equidistance of both half, very important. সে একটা সাইডে যদি কোনো প্যারাটোমা বা কোনো টিউমার থাকে তাহলে কি ইকুইডিস্টেন্স হবে? ইকুইডিস্টেন্স হবে। সেন্ট্রালি ফক্সেরিব্রি থাকবে? নো, ডিসপ্লেস অ্যানাদার সাইড। ডেভিয়েটেড। আমরা যদি দেখি সেন্ট্রালি ফক্সেরিব্রি থাকার কথা ওটা একদিকে পুশ হয়ে গেছে আর ইকুয়াল ডিস্টেন্সটা নাই, তাহলে কিন্তু আমাদের মধ্যে আসবে নিশ্চয়ই এখন কোনো সমস্যা আছে, তাই না? সুতরাং এই কথাগুলো যেন সবসময় মনে থাকে, যে কথাগুলো আমি বারবার বলি বিপিডি থাকলে। ওকে, ইকুয়াল হাফটা ইম্পর্টেন্স এইসব জায়গায় কেন বলি তখন হয়তো বুঝেন না যে কেন এটা বলি, এটার দরকার কি। এখন তো বুঝতে পারছি, এখন বুঝতেছেন কেন এটা বলি। ইকুয়াল ডিস্টেন্স বোথ হাফ, একটা টিউমার থাকলেই তো পুশ করবে, তাহলে আপনার সেন্ট্রালি পাচ্ছেন না, ডেভিয়েশন হয়ে যাবে, বুঝতে পারবেন যে অ্যানোমালি আছে। অনেক কিছু হিন্টস আছে, হিন্টস দেখে বুঝতে হয় যে অ্যানোমালি আছে বা অ্যাবনরমালিটি আছে। তারপরে ইন্ট্রাক্রেনিয়াল লাইপোমাস, এ মিড লাইন ইকোজেনিক মাস। লাইপোমা থেকে আসে আঁকি কিসের থেকে? তার অরিজিন লাইপোমাটা লিপিড থেকে, এটা ফ্যাট থেকে তৈরি হয়, ফ্যাট থেকে হয়। A midline echogenic mass that can be associated with agenesis of the corpus callosum, tumor associated with tuberous sclerosis and bone hypertrophy syndrome আছে, সিন্ড্রোমে যাব না, এটাতে একটু দেখতে। আমরা ব্রেন থেকে বেরিয়ে আসছি, আমাদেরকে ব্রেন কিন্তু অনেক জ্বালিয়েছে না? সেই যে শুরু করেছে আর শেষ করতে পারি না। দেখি আজকে শেষ করে দিলাম। স্পাইনাল অ্যানোমালিস, হেমিভার্টিব্রা, কিঙ্ক ইন দ্য স্পাইনের যে রেগুলারিটিটা আছে ওটা আমাদের দেখতে হবে। মিসম্যাচ ইন দ্য পোস্টেরিয়র ওসিফিকেশন সেন্টার। ভার্টিব্রার কয়টা ওসিফিকেশন সেন্টার পাওয়া যায়? তিনটা। একটা বডির জন্য আর দুই পাশে দুইটা, মনে আছে? লেমিনা কথা মনে আছে না? পেডিকল লেমিনা, সেই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়া লেমিনা আছে। তাহলে 3 ওসিফিকেশন সেন্টার অফ দ্য
স্পাইন। দেখেন তো এখানে যখন আমরা লঙ্গিটিউডনাল নিলাম সেখানেও অ্যাবনর্মালিটি পেলাম, যখন আমরা কী বলবো ওটা 3D নিলাম সেখানেও দেখেন একটা অ্যাবনর্মালিটি আছে। স্পাইনটা দেখেন, স্পাইন অ্যাবনর্মালিটি আছে। না বলেন, তাহলে দেখতে সুবিধা হয়। ওকে, ভালো করে নিয়ে। তাহলে আমাদের স্পাইন যে অ্যাবনর্মালিটি আমাদের সুন্দরভাবে সাজানো থাকবে, সেখানে দেখলেই বোঝা যাবে এখানে একটা অ্যাবনর্মালিটি আছে যখন আমরা সোনোগ্রাম করব। এটা যদি দেখি MRI লাঠিটা একটু নেই। দেখেছেন এখানে আমরা যেটা বলেছিলাম যে স্পাইনাল ডিফেক্ট যদি থাকে তাহলে আমরা মেনিঙ্গোসেল অথবা মেনিঙ্গোমাইলোসিল পাইতে পারি, তাই না? এইটা আবার যখন আমরা ইকোজেনিক ম্যাটেরিয়ালস পাবো সেটা হলো মেনিঙ্গোমাইলোসিল। নার্ভ কম্পোনেন্ট, না ব্লাড কম্পোনেন্ট না, নার্ভ কম্পোনেন্ট, নার্ভ না, ঠিক ব্রেন বলবো বা নার্ভ কম্পোনেন্ট। ইয়েস, তখন আমরা ইকোজেনিক পাবো। আর যদি আমরা ফ্রেশ অ্যানিটিক পাই তাহলে বুঝবো মেনিনজাস উইথ সিএসএফ। আর মেনিঙ্গোমাইলোসিল মিন্স সিএসএফ meninges with nerve component. Meningomyelocele. It depends upon the defect of the spine. Spinal defect and mild moderate severity নির্ভর করে আমরা এই জিনিসগুলো পাবো। তাও তো হয়, ওটা তো মেনিঙ্গোসিল হয়, মেনিঙ্গোসিল হয়। এমনও তো হয় যেটা ইনফার্কটা, যেটা যে এখন বলি স্পাইন শুধু স্কিনের অ্যাবনর্মালিটি পাই এবং স্পাইন অ্যাবনর্মালিটি পাই, ওখানে মেনিঙ্গোসিলও পাই না। ওখানে আমরা ওইটার একটা নাম আছে মনে হয়, ওই যে স্পাইনা বাইফিডা অকালটা, ওটা পড়েছিলাম জানি কাছে আমি পড়েছিলাম। তো ওটাতে আমরা জাস্ট স্কিন ডিফেক্টটা পাবো, স্কিন ডিফেক্ট। দ্যাট ইজ আমরা স্পাইনাস ডিফেক্টে মাইল্ড মোডারেট সিভিয়ারে ভাগ করি। তো দেখা যাবে কখনো শুধু স্কিন অ্যাবনর্মালিটি, কয়েকটা ওখানে হেয়ার থাকবে, জাস্ট স্কিন অ্যাবনর্মালিটি। কখনো কখনো আমরা ওরকম পট্রেশন পাবো, শুধু মেনিনজাস উইথ ফ্লুইড। কখনো কখনো আর্চ পট্রেশন বড় পাবো, ওখানে মেনিনজাস থাকবে না কম্পোনেন্ট থাকবে সিএসএফ। মেনিঙ্গোসেল না কন্টেন্ট অনুযায়ী বলবো। যদি মেনিনজাস ফ্লুইড থাকে তাহলে মেনিঙ্গোসেল, আর যদি নার্ভ কম্পোনেন্ট মেনিঙ্গোমাইলোসিল। আর ওইগুলো না থাকলে শুধু ওই যে ইমপারফেক্ট। হ্যাঁ, আমরা সেই জিনিসটা বলবো। আরেকটা জিনিস আমরা যদি বলি কটাল ডিগ্রেশন, দ্য স্যাক্রাম ইজ মিসিং, দ্য ইলিয়াক উইংস আর, এটি খুবই রেয়ার, খুব একটু বলে রাখি আর কি। পজিশন টিল মিড লাইন ক্লোজ টু দ্য ইচ আদার, এখানে স্যাক্রামই নেই। এইবার আমরা চলে আসছি, আমরা স্পাইন থেকে চলে আসছি স্টোমা। আমরা যদি বলি যে একটা ফিটাসের মধ্যে কয়টা সিস্টিক স্ট্রাকচার আছে, তিনটা। নাম্বার 1 স্টোমাক, নাম্বার 2 হার্ট, নাম্বার 3 ব্লাডার। আচ্ছা, এখন যদি অ্যাবডোমেনে বলি যে অ্যাবডোমেনে কয়টা আছে? সিস্টিক স্ট্রাকচার, স্টোমাক এন্ড ব্লাডার। স্টোমাক এন্ড ব্লাডার। আচ্ছা, যদি আপার অ্যাবডোমেনে একটা পাই তাহলে স্টোমাক, আপার অ্যাবডোমেনে দুইটা পাই, ডিউডেনাল অ্যাট্রিসিয়াতে পাবো, আর যদি তিনটা পাই জেজুনাল ল্যাটিসিয়া, তাহলে তিনটা। ওকে, একটা পেলে নরমাল, দুটা পেলে জেজুনাল ল্যাটিসিয়া, তিনটা পেলে জেজুনাল ল্যাটিসিয়া, পেলে আমাদের জেজুনাল ল্যাটিসিয়া আমরা বলবো। ওকে, তাহলে এই স্টোমাক আমাদের ভেরি ইম্পর্টেন্ট। যখন আমরা অ্যাবডোমিনাল সার্কামফারেন্স করি, মনে আছে স্টোমাক থাকতেই হয়, থাকতে হয় না? স্টোমাক থাকতে হয়। আর একটা হকি স্টিক, পোর্টাল সাইনাস বলছে, পোর্টাল সাইনাস বলছিলেন। পোর্টাল সাইনাস আর কি ক্রিওসিফিকেশন সেন্টার। লক্ষ্য করেন এখানে যদি আমরা দেখি ভার্টিব্রাল ওসিফিকেশন সেন্টার, লেফট সাইড স্টোমাক, রাইট সাইড লিভার, ইনফ্লেমেটরি,
ওকে, লেফট রাইট। স্টোমাক কোন দিকে থাকবে? লেফটে থাকবে। স্টোমাক যদি রাইটে থাকে দেখছো কার্ডিয়া নাই গেল স্টোমাক, বলে দিলেন হার্টের কথাটা কেমন হলো। খেলেন ডাল ভাত, বলে দিলেন যে মাংস দিয়ে খেলাম, কি কেমন হলো এটা? ডেক্সটো স্টোমাক বলে কোনো টার্ম তো নাই। সাইটাস ইনভার্সাস বলতে পারি, সাইটাস ইনভার্সাস, তাহলে ডেক্সট্রোকার্ডিয়া বলতে পারি না, কিন্তু হার্ট তো যায় নাই, গেল তো স্টোমাক। সাইটাস ইনভার্সাস, সাইটাস ইনভার্সাস, SITUS, সাইটাস TUS, অপোজিট ইনভার্সাস মানে যে ইনভার্সাস, সাইটাস ইনভার্সাস মানে উল্টা হওয়া আর কি। স্টোমাকের ক্ষেত্রে না, যে কোনো অর্গানে উল্টা দিকে থাকে, স্টোমাক বলে কথা না। আর উল্টা দিকে থাকলে সাইটাস ইনভার্সাস বলুন, স্টোমাক লিখলে ভুল হবে। তাহলে সাইটাস স্টোমাক আমাদের ইনভার্সাস, বাম দিকে থাকে। এটা একটা সাইটাস ইনভার্সাস, এটা বুঝাইতে চাচ্ছি স্যার। নর্মাল যদি চিন্তা করি স্টোমাকটা বাম পাশে থাকতে হবে, তাই তো? বাম পাশে স্টোমাক বাম পাশে থাকতে হবে, সেটি নর্মাল। আমরা অ্যাবডোমিনাল সার্কামফারেন্সের কথা বলেছি, যখন আমরা সেকশনটা নেই অলওয়েজ ইনক্লুড করি স্টোমাককে, লিভারকে, তাই না? আর কি করি? থ্রি অক্সিপিটেশন সেন্টার অফ দ্য স্পাইন, এটা আমরা অ্যাবডোমিনাল সার্কামফারেন্স সেকশনটা নেই। তাহলে যদি আমরা লেফট সাইডে স্টোমাকটা পাই, ওকে নর্মাল। আর যদি রাইট সাইডে পাই, তাহলে অবশ্যই এটা ইনভার্সাস, সাইটাস ইনভার্সাস। আমরা এইটাকে দেখি একটু, স্টোমাক, স্প্লিন, স্পাইন, অ্যাওর্টা, আইবিসি, লিভার। আইবিসি কোন সাইডে থাকে? অ্যাওর্টা কোন সাইডে? লেফট না, আইবিসি ইনফিরিয়র না কবে, এটা রাইটে থাকবে, রাইটে থাকে। রাইটে থাকবে, অ্যাওর্টা লেফটে থাকে। লেফটে থাকবে। তাহলে এই সেকশনটা দেখি, একটু টুয়ার্ডস দ্য স্পাইনের দিকে থাকে অ্যাওর্টা, আর আইবিসিটা রাইটে থাকে, এন্টারলি থাকে, লিভার একটু এন্টারলি থাকে। হেপাটিক ভেন কটা জানো? হেপাটিক ভেন কটা? আকি হেপাটিক ভেন কটা? তিনটা। কটা? দুটা। এই যে দুটো এসে গেছে, হেপাটিক ভেন। না হেপাটিক ভেন তো একটাই। হ্যাঁ, গুড, আরো সুন্দর, তিনটা। আরো সুন্দর। আস্তে আস্তে আরো বেশি সুন্দর হচ্ছে, তাই না? আস্তে আস্তে আরো সৌন্দর্য এটা বাড়ছে। তো বেসিক। তাহলে নাই বলেন যে নাই হেপাটিক ভেন আবার লাগে নাকি? হ্যাঁ, কি চিন্তা করে বলেন। রাইট হেপাটিক ভেন, লেফট হেপাটিক ভেন। আর দুটা হলো, তাহলে আর দুটোই তো মিডিল Agree হেপাটিক, agree? রাইট লেফট মিডিল। কেউ তো অ্যাগ্রি করে না, কি করে বলেন? মিডল সেক্টর স্যার। মিডল সেক্টর তাহলে কয়টা হলো? তিনটা হলো। তাহলে তিনটে হেপাটিক আর্টারি, রাইট হেপাটিক আর্টারি, আর্টারি না ভেন? হেপাটিক আর্টারি কিন্তু একটাই, স্যার ওইটাই আমি পুরোটা ঘুরে ফেলছি স্যার। হেপাটিক ভেন তিনটা, রাইট, মিডল, লেফট। Left. ওকে, তারা কোন ধরনের সাপ্লাই? প্যাটার্ন কি? সাপ্লাইয়ের প্যাটার্নটা কি? হেপাটিক ভেনের সাপ্লাই প্যাটার্নটা কি? এর নাম কি? ড্রেন করে অক্সিজেনেটেড না ডিঅক্সিজেনেটেড? না, এটা একটা প্যাটার্ন। হেপাটোপিটাল না না, সরি, হেপাটোফুগাল। হ্যাঁ, উল্টা মানে টুয়ার্ডস দ্য লিভার হেপাটোপিটাল, আর অ্যাওয়ে ফ্রম দ্য লিভার যেহেতু ড্রেন করছে তাহলে এটা হেপাটোফুগাল। হেপাটোপিটাল হেপাটিক আর্টারির ক্ষেত্রে, হেপাটিক আর্টারি তো সার্কুলেশন, এবং পোর্টাল ভেন যেটা, পোর্টাল ভেনটা একেবারে বেসিক জিনিস, 80% সার্কুলেশন দেয়। পোর্টাল ভেনে 80% সার্কুলেশন দেয়। হেপাটোপেটাল মানে towards the Liver. center of the liver. হেপাটোপেটাল, ওকে, অথবা সেন্টিপেটাল, একই জিনিস। সেন্টিপেটাল আর হেপাটোপেটাল মিনস টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য লিভার। তাহলে এমন একটা ভেসেলের নাম বলেন যে লিভারের মাঝখানের দিকে লাভ নিয়ে যায়, সেন্টার নিয়ে যায়, বলেন পোর্টাল ভেন। পোর্টাল ভেন, তাহলে পোর্টাল ভেনটা কি হলো? সেন্টিপেটাল আর হেপাটোপেটাল। দিস ইজ নর্মাল, ওকে। কিন্তু কোনো কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশনে এটা উল্টা হয় না? জি, পোর্টাল হাইপারটেনশন যেমন উল্টা হয় না এটা নাকি? বলেন, আপনি তো বলছিলেন, বুঝলেন না জিনিসটা। কোনো কোনো ডিজিজ ক্ষেত্রে উল্টা হয় না? রিভার্স হয় না? কোন সময় হয় বলেন? কেউ বলেন না, উনি বলবে কোন সময় হয়? রিভার্স ফ্লো, তখন হয়ে যাবে লিভার থেকে বাইরে নিয়ে আসবে, ব্যাপারটা ফুগাল হবে। বলেন, এটা যদি বলতে পারেন সারা জীবন মনে থাকবে। আর
যদি না বলতে পারেন তাহলে আমরা বলে দেবো, আবার মনে রাখবেন, বলতে পারবেন। সিরোসিস অফ দ্য লিভারে কী হয়? সিরোসিস অফ দ্য লিভারে এই পোর্টাল ভেনের সাপ্লাই সেন্টার অফ দ্য লিভার টু দ্য আউটসাইড হয়। Cirrhosis of the liver. Okay. In case of cirrhosis of the liver, it will be hepatofugal. ফুগাল That is fully opposite. অপোজিট। এটা হলো ডিজিজ কন্ডিশন। এবং কারোর যদি হেপাটোফুগাল হয়ে যায় একবার, তাহলে তার কী হয়? একটা কন্ডিশন হয়, এক্সট্রা পিরামিডাল সিনড্রোম। এক্সট্রা পিরামিডাল সিনড্রোম এরকম রোগী পেয়েছেন কেউ? এক্সট্রা কি রশি দেখলে বলে সাপ পেয়েছেন কেউ? জীবদ্দশায় পাননি, প্র্যাকটিস টাইম পাননি, এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আমি পেয়েছি। হ্যালুসিনেশন মতো হয় নাকি? যে রশিকে বলবে সাপ, আপনাকে বলবে আপনি শত্রু, তার আপনাকে বলবে শত্রু আমাকে মারতে আসছে, বলবে আমাকে মারতে আসছে। ওকে, আমি এরকম পেয়েছি। না, পাননি এটা তো অন্যরকম এক্সপিরিয়েন্স। আমি আমাদের সময় কী ছিল জানেন? আমাদের কলেজে যেতে হতো রুগী দেখতে, গ্রামে গঞ্জে যেতে হতো, ভিতরে গ্রামের দিকে। তখন যোগাযোগ ব্যবস্থা তো অত ভালো ছিল না, তখন রুগীদেরকে নিয়ে আসার মতন অবস্থা ছিল না। কিন্তু আমাদেরকে নৌকায় নিয়ে যেত, আমাদেরকে বিভিন্নভাবে তারা নিয়ে যেত, বর্ষাকালে নৌকায় নিয়ে যেত রুগী দেখার জন্য। এটাকে বলে কল। এখন মনে খুব একটা হয় না, না কল এখন নেই, আমাদের সময় ছিল। আমাদের ব্রিজের তখন 2 গুণ 3 গুণ দেওয়া হতো, বুঝতে পারছেন? 4 গুণও হয়ে যেত। কিন্তু নৌকা ভ্রমণও হয়ে যেত, রুগী দেখাও হয়ে যেত, আমরা যেতাম। তো যাই হোক, এরকম একটা রুগী সিম্পল হেপাটাইটিস এ ভাইরাস আক্রান্ত ছিলেন। হেপাটাইটিস এ ভাইরাস, লোকটা খুবই কর্মঠ ছিলেন। সে লোকটা এই ভাইরাস ইনফেকশন নিয়েই সে কাজকর্ম করে বেড়াইছে, কমপ্লিকেশন হয়ে গেছে, পরিশ্রম ঠিকই করেছে, এবং তারই কমপ্লিকেশন হয়ে গেছে, তার হেপাটিক ফেলিওর হয়েছে। ফালমিনেটিং হেপাটিক ফেলিওর বলে। হেপাটিক ফেলিওর হয়ে তার এক্সট্রা পিরামিডাল সিনড্রোম হয়েছে। তার মানে সে কাউরে দেখলে বলে শত্রু, আমাকে মারতে আসছে, আমাকে মেরে ফেলবে। রশি বা কিছু দেখলে বলে এটা সাপ। হেপাটিক এনকেফালোপ্যাথি মতো হয়ে গেছে। ক্লিয়ার? ওই যখন আপনার রিভার্স হয়ে যায়, তখন কিন্তু এই এক্সট্রা পিরামিডাল সিনড্রোমটা ডেভেলপ করে। সিরোসিস অফ দ্য লিভার। ক্লিয়ার? মনে থাকবে? তাহলে হেপাটোফুগাল ফ্লু অফ দি পোর্টাল ভেইন। আমার একটা জিনিস বোঝাতে যে আমার একটু কথা বলা হচ্ছে, কোন জিনিসটা? হেপাটিক ভেইনের। তাহলে হেপাটিক ভেইনের ফ্লোটাকে কি বলেন? হ্যাঁ, বুঝবেন একমাত্র ওয়ে কালারটা। হেপাটিক ভেনে হেপাটোফুগাল, হেপাটোফুগাল যাবে, ওইটা টানে তো বের হয়ে আসে উল্টা, এই যে হেপাটোফুগাল, হেপাটোপিটাল বা সেন্টিপিটাল, সেন্টারের দিকে। আপনার প্রোব দেখেন, প্রোব তো তলে নেই ব্যাপার না? এটা কি লিভার না? লিভার তো। এখন লিভারের দিকে যায় তাহলে লাল হবে, তার মানে নর্মাল ফ্লো, হেপাটোপেটাল। আর যদি দূরে চলে যায় নীল হবে, তার মানে হেপাটোফুগাল। ক্লিয়ার? পোর্টাল ভেইনে ধরবেন, দেখবেন কোন দিকে যাচ্ছে, আজকে দেখবো না যদি রোগী থাকে। ওকে, তাহলে টুয়ার্ডস দ্য লিভার হেপাটোপেটাল, লিভার ফুগাল। এটা গেলে আমরা পোর্টাল ভেইনের ক্ষেত্রে গেলাম। নর্মাল ক্রাইটেরিয়া, অ্যাবনর্মাল ক্রাইটেরিয়া। সিরিজের উল্টা, দ্যাট ইজ ব্লাড ফ্লো ফ্রম লিভার টু আউটসাইড বাই পোর্টাল ভেইন। ক্লিয়ার? আচ্ছা, যেটা কথা নিয়ে আমরা আগাচ্ছিলাম, হেপাটিক ভেইন তাহলে কি? নর্মালি হেপাটোফুগাল। নর্মালি হলে হেপাটোফুগাল, এটাতে লিভার থেকে আইভিসিতে নিয়ে আসছে, আইভিসিতে নিয়ে আসছে। বাস। নর্মালি হলে হেপাটোফুগাল, এর জন্য নর্মাল, কেন এটা লিভার থেকে অ্যাওয়ে ফ্রম দ্য লিভার, লিভার থেকে দূরে নিতেছে মানে। তাহলে যদি প্যাটার্ন হয় তাহলে হার্ট কন্ডিশন মনে করতে হবে নাকি? থ্রম্বোসিস হয়েছে, থ্রম্বোসিস। হ্যাঁ, থ্রম্বোসিস। এই হেপাটিক ভেইনের কথা বলেছি, রাইট হেপাটিক ভেইন, মিডল হেপাটিক ভেইন, লেফট হেপাটিক ভেইন। জি, এই ব্লাডগুলো নিয়ে আসছে ইনফিরিয়র ভেনা কাপা, জি জি, আসতে পারতেছে না, মাঝখানে একটা থ্রম্বাস আছে। ও থ্রম্বোসিস, থ্রম্বোসিস হয়ে গেছে, তার মানে কি ব্লাড কোন দিকে যাবে? আবার রিটার্ন যাবে না। দিস ইজ হলো হেপাটোপেটাল, পেটাল ইন কেস অফ হেপাটিক ভেন, ইটস অ্যাবনর্মাল। তো গাল মে কুছ কালা হ্যায়। ফর্মুলা টুয়ার্ডস অ্যাওয়ে নাই আসলে। হেপাটিক ভেনের ক্ষেত্রে একরকম, পোর্টাল ভেনের ক্ষেত্রে একরকম। টুয়ার্ডস দ্য লিভার, সেন্টার অফ দ্য লিভার,
ফুগাল ফ্রম দ্য লিভার টু আউটসাইড। এখানে পোর্টাল ভেনের জন্য একরকম, এইটাই বেসিক কথা আর কি, দুইটা দুই রকম আর কি, দুই রকম সার্কুলেশন বোঝা লাগবে আর কি। বুঝে লাগবে, সার্কুলেশন বুঝে লাগবে। সিরোসিস অফ লিভারের সাথে হচ্ছে হুম, আর যেটা হচ্ছে হেপাটিক ভেন হলো থ্রম্বোসিস। থ্রম্বোসিস। ধরেন রাইট হেপাটিক ভেন, লেফট হেপাটিক ভেন, মিডল হেপাটিক ভেন, তিনটা হেপাটিক ভেন তো, ধরেন মিডলের মধ্যে একটা থ্রম্বাস আটকে গেছে, তাহলে ব্লাডটা আসতে পারবে লিভার ইয়েতে, ইনফেরিয়র ভেনা কবে আসতে পারবে? পারবে না, না, না। সেখানে ব্লাড ব্যাক করবে। এই জন্য আমাদের তিনটা বেইনই দেখতে হবে। এখানে যে একটা প্রফিট আছে এটা জানেন কি কেউ? প্রফিট কেন এগুলো আপনাদের পড়ানো হয় নাই? এগুলো কি বলে? প্রফিট কাকে বলে? প্রফিট মানে কি? কাকে ঠ্যাং? কেন বলি আমরা প্রফিট? তিনটা যারা আইপিসিতে পড়ছে, কাক দাঁড়ালে তিনটা পা, কাকের ঠ্যাং কয়টা? তিনটা। বেসিক বেসিক এগুলো তো এটা কালকে পাবেন, আজকে একটু ব্যস্ত থাকি, ছবিগুলো নিয়ে যদি পারেন। ছবি আপনার এখানে পরে কথা বলবো, হ্যাঁ? এখানেই তো চলে আসে। আমি আগে এই প্রফিটটা পড়াতাম, সেটা অনেক আগের কথা। হ্যাঁ, সেগুলো থেকে হয়তো আইভিসি পড়াইতে যাই ইয়েটা চলে আসে। প্রায় 20 বছর আগের কথা। হ্যাঁ? তখন এটা পড়াতাম। আমি বলেছিলাম প্রফিট, কেন আমার মনে হয়েছে তিনটা পা কাকে বুঝাতে মনে সুবিধা হবে। কিছুদিন পরে দেখলাম জানেন মনসা, টেক্সট বুকের মধ্যে কথাটা আসছে, আমি জানি না কিভাবে আসছে। আচ্ছা আচ্ছা। আমি কিন্তু ওই বইয়ের আগেই এটা পড়েছি যে প্রফিট কাকের তিনটা পা যেরকম, সেরকম কাকের পায়ের মধ্যে যে কাক দেখেন না তার জন্য সমস্যা, সে তো জানিও না কয়টা পা কাকের। পা থাকে। কিন্তু পরে দেখলাম টেক্সট বুকের মধ্যে এই কথাটা আসছে, আচ্ছা আচ্ছা। প্রফিট। স্যার আরেকটা ইন্টারাকশন হয়ে গেল, কিন্তু এই প্রসঙ্গত আর কি, লিভারের উপরে সার্ফেস থেকে একটা সার্কুলেশন, আমব্রেলার একটা কথা। হ্যাঁ, এটা তো পড়িয়েছি। হ্যাঁ, পড়েছেন। আমি যাদেরকে পড়িয়েছি, বিশেষ করে আগে একটা লেকচারে বলছিলেন আমব্রেলা, আমব্রেলা প্যাটার্ন। আমব্রেলা প্যাটার্ন, এটা কিসের মানে কি? আইবিসিটা কোন দিকে থাকে? লিভারের উপরের দিকে। উপরের দিকে থাকে। আইবিসিটাকে মনে করেন আমাদের ছাতার উপরে সেই হুকটা। ওকে, তিনটা বেনের কথা বসে, তিনটা বেনের কথা বলেছি, রাইট, মিডল, লেফট। এগুলো ধরেন ছাতার স্টিক, দেখতে কেমন লাগবে? ছাতার মতো, ছাতার মতো। এটা হলো আমব্রেলা প্যাটার্ন। হ্যাঁ, আমব্রেলা প্যাটার্ন। আমি পড়িয়েছিলাম। হ্যাঁ, এই জন্য মনে পড়ে আর কি, এই প্রসঙ্গে প্রসঙ্গত আর কি। আমব্রেলা প্যাটার্ন হলো হেপাটিক ভেইনের সাপ্লাইটা। আবার এটাই তো প্রফিট, আবার এইটাই প্রফিট। এটা দুইভাবে এক্সপ্রেশন করা হচ্ছে আর কি। আমরা আল্ট্রাসাউন্ড করি, আমরা কি করি? উল্টা সাউন্ড, লিভারটাকে উল্টা দেখি না? জি স্যার। খেয়াল করেছেন কেউ? জি স্যার। ডায়াফ্রামটাকে নিচের দিকে না? নিচের দিকে। তার মানে কি উল্টা না? উল্টা। আমি আমার স্টুডেন্টকে বলি যে লিভার হলো উল্টা সাউন্ড, উল্টা। আসলেই তো, দেখি এটা খেয়াল করে নেন, উল্টা উল্টা এরকম। উল্টা। এই যে আমাদের ডায়াফ্রামটা এরকম নৌকার মতো, আর এখানে হলো উপরে লিভার উপরে লিভারটা থাকে, হেপাটিক ভেইনটা থাকে, তাই না? উল্টা সাউন্ড। তাহলে অ্যাকচুয়ালি যদি এমনি মডেল দেখি আমরা, উল্টায় দিতাম ছাতার মতো। আর যদি ডপলার আমরা উল্টায় দেই তাহলে কি হবে? কাকের ঠ্যাঙের মতো হবে। প্রফিট। ওকে, তাহলে আমাদের তিনটা হেপাটিক ভেইন, রাইট, মিডল, লেফট। আমার কথাটা বলার আরেকটা উদ্দেশ্য আছে, কখনো কখনো left hepatic vein and middle hepatic vein enters separately to the inferior vena cava. Occasionally, middle and left hepatic vein unite together and form a trunk, then entrance into the inferior vena cava. নট সেপারেটলি, এটা ট্রাঙ্ক ফরমেশন করবে তারপরে যায়। জি জি, বুঝতে পেরেছেন জি ব্যাপারটা? জি, এরকম হয়। এটা কি কনজেনিটাল অ্যানোমালি নাকি? না, এটা কনজেনিটাল বলবো না, এক একজনের এক এক রকম। ও আচ্ছা আচ্ছা হেপাটিক আর্টারির অ্যাবারেশনের কথা চিন্তা করলে তো মাথা খারাপ হয়ে যাবে, জানো কি? আচ্ছা আচ্ছা ফুটের অ্যাবারেশনের কথা চিন্তা করলে মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। শুধু এইটা দেখেন, দুটো নর্মাল, দুটি নর্মাল। দুটাই নর্মাল। Sometimes left and middle hepatic vein unite together and form a trunk and then entrance into the inferior এটা vena. নর্মাল ভেরিয়েন্ট বলা যায়। Normal variant. And occasionally, separately, right,
middle left hepatic vein enters into the inferior vena. Clear? ক্লিয়ার। এই হেপাটিক ভেন হলো trunk ফর্ম করে রাইট লেফট এবং মিডল হেপাটিক ভেন unite together and form a trunk, common trunk. That trunk entrance into the inferior vena. আপনারা এরকম পেলেন, আবার এরকমও তো পেয়ে যেতে পারেন না? জি। তখন তো বলুন স্যার বলছে কাকের ঠ্যাং, এখন এটা তো দেখি কাকের 2 ঠ্যাং মাত্র। 3 ঠ্যাংয়ের কথা বলছে, আমি কাকের দেখি 2 ঠ্যাং। তাই না? সে বগের ঠ্যাংয়ের মতো। বগ কিন্তু এক ঠ্যাং লুকায় রাখে, আরেক ঠ্যাং দিয়ে দাঁড়ায়। জানেন কি এগুলো? জি জি, কিন্তু থাকে তো দুইটা ঠ্যাং, কিন্তু একটা লোক আর পাও সুকর থাকে। একটা সে উঠায় রাখে, ও হ্যাঁ, আরেকটা ঠ্যাং দিয়ে সে দাঁড়ায় থাকে। এগুলো যাক তাদের নিশ্চয়ই টেকনোলজি আছে তাদের। ওটা তা নয়, তার একটা ঠ্যাংকে সে রেস্ট রাখে। একটা বককে ঘন্টার পর ঘন্টা শিকারের জন্য দাঁড়ায় থাকতে হয়, পানিতে থাকতে হয় না? তো সে যদি 2টা ঠ্যাংই ইউজ করে তো বেশিক্ষণ থাকতে পারবে না, তো তাকে তো উড়ে চলে যেতে হবে। এই জন্য একটা ঠ্যাংকে সে রেস্টে রাখে। আরেকটা কোথায় কোথায় বসবে? সে বসার জায়গা নেই তো, পানি তো পানি তো পানি অথবা কাদার মধ্যে তো মাছ শিকার করে, পানির মধ্যে মাছ শিকার করে সে। তার 2টা ঠ্যাং যদি সে দিয়ে রাখে সে তো অ্যাডজাস্টেড হয়ে যাবে এবং তাকে শিকার বাদ দিয়ে চলে যেতে হবে। এই জন্য সে একটাকে ইউজ করে, আরেকটাকে রেস্টে রাখে। ক্লিয়ার? এইটাও করার মধ্যে আমাদের দেখছেন। হ্যাঁ, আছি আমরা হেপাটিক ভেন নিয়ে। তাহলে এই হেপাটিক ভেনটা হলো নর্মাল হেপাটোফুগাল। ফুগাল এটাই নর্মাল হেপাটিক ভেনের জন্য। এটা যদি হেপাটোপ্যাটাল হয়, প্যাথোলজি Thrombosis. হেপাটিক ভেন। ওকে, হেপাটিক আর্টারি হেপাটোপ্যাটাল অবশ্যই সবসময় হেপাটোপ্যাটাল। এটা ব্যাক করে না, একটা চেঞ্জ হয়, মনে আছে? হেপাটিক আর্টারি চেঞ্জ হয়নি। সিরোসিস অফ দ্য লিভার, কেউ কি বলতে পারবেন? হেপাটিক আর্টারি কি চেঞ্জ হয়, কি বলে পারবেন? পড়িয়েছি অনেক আমার ছাত্রকে। আমি বলেছিলাম যে পোর্টাল ভেন 70% ব্লাড ক্যারি করে টুয়ার্ডস দ্য লিভার। 80%, 70% এরকম। 70 to 80%, আর বাকি 20% কে হেপাটিক আর্টারি। তার মানে হেপাটিক আর্টারি অলস না, অলস। তো সে কাজ কম করে, মাত্র 20% ব্লাড ক্যারি করে। অথচ তারই উচিত ছিল সবটুকু ক্যারি করে। নাম তো হেপাটিক আর্টারি। নাম তো হেপাটিক আর্টারি, তারই উচিত, কিন্তু না, সে করে মাত্র 20, আর 80 করে কি পোর্টাল ভেন। ওটার জন্য সিরোসিস হয়, তখন কি হয়? তখন উল্টা 80% যে কাজ করতো সে কি হয়? অসুস্থ না? অসুস্থ। সে কি আর ব্লাড নিতে পারে লিভারে? সে তো রিভার্স করছে, চাপ করে কারো উপরে। হেপাটিক আর্টারি হেপাটিক আর্টারি তখন কি চেঞ্জ হয়? ডাইলেটেশন হওয়ার কথা। এতগুলো সোনোলজিস্ট আমার, ওটা তো কি করে বুদ্ধি করে ট্যাক্সলি কথা বলা, স্লো চেঞ্জ হবে। সার্কুলেশন বাড়বে আর কি হেপাটিক আর্টারি। বলে কর্ক স্ক্রু হেপাটিক আর্টারি, মনে রাখেন। কর্ক স্ক্রু হেপাটিক আর্টারি। যদি আমার হেপাটিক আর্টারি নিয়ে কথা বলার কথা না, তবে কাজে লাগবে, তবে এটা মনে থাকবে আর কি। কর্ক স্ক্রু হেপাটিক আর্টারি। কর্ক স্ক্রুর সাথে তুলনা করছে কেন এটা? সেটা হলো আপনার আমাদের দেশে তো, আর ওটা আমরা করি না, হুইস্কি যারা খায় দেখেছেন, একটা জিনিস ইউজ করা হয় দেখেছেন, খোলার জন্য আর কি। খোলার জন্য এটা চাবি বলে আর কি। চাবি, ওটার নাম কি? এটা কি থাকে? কর্ক থাকে না হুইস্কিতে? থাকে, এটাই করে না, কর্ক রিমুভার আর কি। ওইটাতে ঘোরায় আর কি। এটার নাম হচ্ছে কর্ক স্ক্রু অ্যাপিয়ারেন্স। কর্ক স্ক্রু অ্যাপিয়ারেন্স অফ দ্য হেপাটিক আর্টারি। ক্লিয়ার? বুঝেন নাই? অ্যাপিয়ারেন্সটা কেমন হবে? ফুটবল খেলা গেল, দেখেছেন না হুইস্কি তারা কিভাবে করলো? দেখেন না এগুলো? সমানে ওরা হুইস্কি করে না, ওরা হুইস্কি দিয়ে করে, দেখেন না স্প্রে করে। ওটা কি দিয়ে খোলে? একটা স্ক্রু আছে, কর্ক স্ক্রু, এই ঘুরিয়ে খোলে। এনিওয়ে, ওটার নাম কর্ক স্ক্রু, এবং ওটার মতন হয় বলে এটাকে বলা হয় কর্ক স্ক্রু অ্যাপিয়ারেন্স অফ হেপাটিক আর্টারি। একটু বলছে toxicity of the hepatic artery, dilatation and toxicity of the hepatic artery. Clear? In case of cirrhosis of the liver. সিরোসিস অফ লিভার লোড নীতি হচ্ছে তার বেশি। জানা দরকার, এটা তার
অ্যানোমালি না, এটা তার অন্য কিছু না, এটা তো নর্মাল ডিপ্লোমা। আচ্ছা, এই কর্টিসলটাকে আমরা তখন পাবো যখন হেপাটিক ভেইনটা হচ্ছে বেইন না, এটা কি? যখন সিরোসিস অফ লিভার, পোর্টাল বেইনের জন্য অসুস্থ থাকবে, সে ক্যারি করতে পারছে না, সিরোসিস অফ লিভার, কার উপরে, হেপাটিক আর্টারির উপরে পড়তেছে, তখন সে ডাইলেটেশন হবে টর্চুয়াস, এটাকে বলে কস্ট্রো অ্যাপিয়ারেন্স অফ দ্য। কত জায়গায় ঘুরে আসলাম স্টোমাক করতে যেয়ে, ডায়ালিসিস করতে যেয়ে। ওকে, আমরা এগুলো তো নর্মাল জানা দরকার, তো সমস্যা। আইবিসি তাহলে কি হলো? রাইট মিডল লেফট হেপাটিক ভেইন কত ওপেন করলো এবং সে হার্টে নিয়ে গেলো ব্লাড, না কোন হার্টে? রাইট অ্যাট্রিয়াম। রাইট অ্যাট্রিয়ামে ব্লাডটা নিয়ে যাবে। যাক, এগুলো আমার তো আপাতত এইটুকু আমার দরকার। স্টোমাক যদি না থাকে তাহলে স্টোমাক নাই, তাহলে এইসব ল্যাটেশিয়া কল্পনা করি। আর জেনেসিস স্টোমাকে ইসোফেজিয়াল অ্যাট্রিশিয়া। কেন সে যখন অ্যামনিক ফ্লুইডটা সোয়ালো করে কই যায়? ইসোফেজিয়াস দিয়ে কই যায়? স্টোমাকে যায় না? বাচ্চার খাবারের তো অ্যামনিক ফ্লুইড, সেইটাই খাচ্ছে, সেই স্টোমাকে যেতে পারছে না, তাহলে স্টোমাকে আমরা পাবো না। তার মানে ইসোফেজিয়াল অ্যাট্রিশিয়া। এই ইসোফেজিয়াল অ্যাট্রিশিয়ার মধ্যে আরও কিছু হয়, দ্যাট ইজ কি হয়? এটা টাইপ আছে অনেকগুলো। ফিস্টুলা, ইসোফেগাস আর রেসপিরেটরি ট্র্যাকের সাথে কমিউনিকেশন, এইচ প্যাটার্ন আছে, অনেকগুলো প্যাটার্ন আছে। ইসোফেগাসের মাধ্যমে কোনটা স্টোমাকে যায়, কানা যে লাংসে চলে। আচ্ছা, এটা কনজেনিটাল বেশ কিছু ছবি আছে বইয়ে, আমি দেখিয়েছি তো। হ্যাঁ। তো ইসোফেজিয়াল ফিস্টুলা হয়ে যাবে, ফিস্টুলা হয়ে সেটা লাংসে চলে যাবে, সেই ক্ষেত্রে কি আমরা স্টোমাক পাবো না। তার মানে স্টোমাক যদি না পায় তাহলে কিন্তু একটা ব্যাড সাইন। তবে আরেকটা কথা আছে, স্টোমাক কিন্তু এমটি হয়, তাই না? এমটি হলে যদি আপনি সেরোলজি করেন তখন তো পাবেন না। তাহলে কি করতে হবে? ওয়েট করতে হবে, একটু বসুন, করতে সে আধা ঘন্টা পর সব চলে যায়, আবার বাচ্চা কি আধা ঘন্টা ঘুমায়, আধা ঘন্টা জেগে থাকে, জানেন তো? এই থিওরি নিয়ে কিন্তু আগাবে। আপনি যখন আল্ট্রাসাউন্ড করছেন তখন সে মুভ করছে না, কারণ সে ঘুমাচ্ছে। আর আপনি যদি বলে দেন মুভমেন্ট অ্যাবসেন্ট, তাহলে কেমন হলো? অনেক কিছু আছে বায়োফিজিক্যাল প্রোফাইলের ভিতরে। আধা ঘন্টা লাগে বায়োফিজিক্যাল প্রোফাইল, তাহলে কি করে হলো? আধা ঘন্টা 5 মিনিটে করেন নাকি? তাহলে তো ভালো। পেশেন্টকে মোটিভেট করতে হবে, কাউন্সিলিং করতে। পেশেন্ট আর জানে না বাচ্চা ঘুমায় কত, আধা ঘন্টা ঘুমাবে সে, একটু পানি লাগবে, শরীফা পানি লাগবে, এত কথা বলতেছে, পানি কি আর থাকে? কফিও দেওয়া হয় নাই। ওই যে আমার আখি বলতেছে কিন্তু কফিও দেওয়া হয় নাই স্যারকে, ডিপ্রাইভ করা হয়েছে। তো এই জন্য বলছিলাম বায়োফিজিক্যাল প্রোফাইল আধা ঘন্টার নিচে হবে না। বায়োফিজিক্যাল প্রোফাইল আধা ঘন্টার নিচে হবে না, যদি করে থাকে কেউ তাহলে ভুল, সেটা ঠিক নাই। এনিওয়ে, স্টোমাক ইমপ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তবে আমরা একটু দেখবো, যখন যদি এমটি হয়ে থাকে তাহলে তো তখন পাবেন না, তাহলে আবার ফলো আপ করবেন, একটু বসুক পেশেন্ট, তখন আবার করবেন, করে দেখবেন স্টোমাক আছে কি না। তবে সেই ক্ষেত্রে কী হয়, স্টোমাকটা ছোটো পাবেন, ছোটো ফ্লুইড আছে কম, কিন্তু আবার ওয়েট ফিল দেখবেন বেড়ে গেছে, তাহলে স্টোমাকটা ভেরি ইম্পর্টেন্ট, তাই না? আমাদের ইসোফেজিয়াল অ্যাট্রিশিয়া আমরা অবশ্যই এরকম ক্রস সেকশন নিব। ট্রাকিয়া, বঙ্কাল বা ট্রাকিয়া বোঝা যাবে। আসি না, দেখি আগাই। দেখা গেল নর্মাল জিনিসটা। The most important abdominal anatomical structure, key detection of fetal anomalies, a landmark for abdominal circumference.
এবার কি বলবে অ্যাবডোমিনাল সার্কামফারেন্সের মধ্যে কি কি থাকতে হবে বলেন? ক্লাসিফিকেশন সেটা থাকতে হবে, স্টোমাক ক্যান্সার হবে, আর পোর্টাল সাইড লেফট পোর্টাল সাইড এইটা থাকতে হবে। সেকশন এট দ্য লেভেল অফ লিভার। বডির সবচেয়ে ওজন জিনিসটা কি? লিভার। লিভার। সুতরাং এট দ্য লেভেল অফ লিভার লেভেলে আমাদের এটা থাকতে হবে। দেখেন পিছনে থাকে, দেখেন স্টোমাক gallbladder, তারপরে এটা লিভার, তাই না? হার্ট লেভেলে নেবেন নাকি? হার্টের লেভেলে নেবেন? না স্যার, তাহলে থোরাক্সে চলে গেলেন, না, তাহলে অ্যাবডোমিনাল সার্কামফারেন্স কোনো লাগে না। না, ওটা এক্সক্লুড করতে হবে। ইউরিনারি ব্লাডার এবং হার্ট এক্সক্লুড করতে হবে। হ্যাঁ, হুম। ইউরিনারি ব্লাডারও আসবে না, না। কিডনিও আসবে না, এই হার্টও আসবে না। ডিপ্লোমার একটা কোশ্চেন ছিল ভাইভাতে, অ্যাবডোমিনাল সার্কামফারেন্সে কী কী অর্গান থাকবে না। হ্যাঁ, এটা তো খুব সুন্দর, হ্যাঁ। অবশ্যই সুন্দর। আমরা হার্ট লেভেলে নিব না, আমরা এই লেভেলটা নেব, স্টোমাক, লিভার, গলব্লাডার। এই লিভারের মধ্যে থাকবে লেফট পোর্টাল সাইনাস আর ক্রিওসিফিকেশন সেন্টার থাকবে। এই স্যার এখানে একটা অন্য প্রসঙ্গের একটা কোশ্চেন আমার নিজে জানার জন্য, আমরা বলি 3 সিস্টিক একটা স্ট্রাকচার, একটা হার্ট, একটা ইউরিনারি ব্লাডার, একটা স্টোমাক। হার্ট তখন আসবে না, স্টোমাক, কিন্তু আমি ওই গল ব্লাডারটা কেন সিস্টিক স্ট্রাকচার বলি না, তাইলে এই তিনটা এটা থাকতে পারে না, থাকতে পারে। এখন গলব্লাডার আসলে আমরা সিস্টিক স্ট্রাকচার হিসাবে ধরি না, আমরা ধরি তিন না, ধরবো না, থাকবে না তো। হ্যাঁ। বাচ্চা কি ডিম খায়? স্টোমাক তো না আগে না, ডিম খায়? বাচ্চা কি তৈলাক্ত কিছু খায়? না খুব সামান্য একটু খায়। প্রেজেন্টও থাকবে, এই জন্য তো এটা নিয়ে কোনো কথাই বলি না, কারণ বাচ্চা কিন্তু আমাদের মতো ফ্যাট খাবার খায় না, খায় কি? হুম। এই ফ্যাট খাবার খাইলে তো গলব্লাডার ডিস্টেন্টেড অ্যান্ড এমটি, তাই না? এখানে সেই কোশ্চেন তো নাই, এখানে ডাইজেশনের কোশ্চেন আছে না, সুতরাং সুতরাং সেটা আমাদের নেগলিজেবল। হয়তো এখানে ইমপ্রেশনটা একটু আছে কিন্তু নেগলিজেবল। ওকে, হ্যাঁ, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স ভেরি ইম্পর্টেন্ট। 3 নাম্বার অফ বাবলস, 1 বাবল থাকলে নর্মাল, 2 বাবল থাকলে ডিউটেনাল অ্যাট্রিসিয়া, 3 বাবল থাকলে জেজুনাল অ্যাট্রিসিয়া। খেয়াল করবেন তিনটা জিনিস। এবার আর কি বলবো, এটা কিন্তু আমি বেশি বেশি কোশ্চেন ধরি সবসময়, তাই না? আজকে সে ডিএমও সিএমইউ ডিএমইউ সবসময় ওকে আমি কোশ্চেন বেশি ধরি আর কি, তাই তো? ডাবল ব্ল্যাক সাইন কিটা, তার মানে এই মিছিলা সবার শিখা হবে, এই আর কোনো উদ্দেশ্য নেই। ডাবল ব্ল্যাক সাইন, এখন তো বলছি ডাবল বাবল সাইন, ডাবল ব্ল্যাক সাইন। না, না, দেখি কি বলা, হরমোনের গুলো পরিষ্কার করতে হইব, হরমোনে অনেক ময়লা জমে আছে, এগুলো পরিষ্কার করতে হইব। এটা কোন জায়গায় ইউটেরাসের ভিতরে কি হয় না হয় প্রেগনেন্সির সময়, এগুলো বলতে হবে আর কি। ডাবল ব্ল্যাক সাইন, ডাবল ব্ল্যাক সাইন বলেন, আপনি বলেন ডাবল ব্ল্যাক সাইন। gestational cavity, yolk আর হচ্ছে amniotic ক্যাভিটি, ইয়েস, কোরেনিক ক্যাভিটি, অ্যামনিওটিক ক্যাভিটি, ইয়ক স্যাক, এমব্রায়ো, এগুলো। এখন কোরেনিক ক্যাভিটি কোনটা তাহলে? কোরেনিক ক্যাভিটি, অ্যামনিওটিক ক্যাভিটি বা প্রথমে আসে তো কোরিনিক ক্যাভিটি, ছোট যেটা ছোট আর বড় কি? প্রথমে যেটা আসে ওটা কোরিনিক ক্যাভিটি, যেটার ভিতরে ওই যে ইয়ক স্যাক থাকে, ডাবল ডেসিডাল স্যাক সাইন না? হুম। এই যে স্যাকটা আসছে এটা হলো কোরেনিক ক্যাভিটি, হুম। তাই না? কোরিনিক ক্যাভিটি। এই প্রেগনেন্সির প্রথম স্ট্রাকচারটা হলো মানে আমাদের কোরিনিক ক্যাভিটি হলো প্রথম, হুম। তার আগে আছে যাকে দিয়ে গেলাম না, ইয়ক স্যাকের ভিতরে কি গেল? ইয়ক স্যাক থাকতে একটা তার প্রথম ফাইন্ডিংস অফ প্রেগনেন্সি সোনোলজিক্যালি রিঅ্যাকশন, ডাবল ডেসিডুয়াল রিয়াকশন, ডিডিআর, ডাবল ডেসিডুয়াল রিয়াকশন, দেন ডাবল ডেসিডুয়াল স্যাক সাইন। স্যাক সাইন, স্যাক হলো কি? কোরিনিক ক্যাভিটি। কোরিনিক What ক্যাভিটি, is the first structure that appears in the coronary cavity? ইয়ক স্যাক, ইয়ক স্যাক, And at the site of yolk sac, there will be a
small echogenic structure, that is embryo. Embryo. Embryoটা within the Amniotic cavity. cavity. Amniotic. Yolk sac within the Coronic cavity. এটা পেট কোশ্চিন আর কি। এখন এই ক্লিয়ার না? হ্যাঁ। এখন এই অ্যামনিওটিক ক্যাভিটি আস্তে আস্তে বড় হবে এন্ড অকুপাই হোল অফ দ্য কোরিনিক ক্যাভিটি। ঠিক আছে? এখন ইয়ক স্যাক এবং পাশে অ্যামনিওটিক ক্যাভিটি দেখতে যখন একই সাইজের হবে তখনই তাকে বলা হয় ডাবল ব্ল্যাপ স্যাক। ব্ল্যাপ মানে কি? পানির ফোঁটা। চোখের পানি বলে না, যে পানি বলে পানির যে ফোঁটাটা ওটাকে বলা হয় ব্ল্যাপ। এটা হলো ডাবল ব্ল্যাপ সাইন। Sign. ওকে, ইট ইজ প্রেগন্যান্সি রিলেটেড। মনে থাকবে আবার সবার? জি। আমার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, কফি খেয়ে নিই। লিখতেছে, ভালোই লিখতে পারে। বাইরে গেলে কফি কিনি, অনেকে অনেক কিছু কিনে না, আমার বদ অভ্যাস হলো কফি কিনা। আমার ফ্লেভার ডিফারেন্ট, বুঝছেন? আপনারা ডাবিডাফ খেয়েছেন? ডাবিডাফ হ্যাঁ, ডেভিড ডাবিডাফ এটা কিন্তু অনেক ভালো না? এই সকাল আমি কিছু নিয়ে আসছি, যেমনি ফলাকে দেখে অনলাইনে স্মেলটা তো ভালো। ডাবিডাফ মক্কানো, মক্কানো থাইল্যান্ড থেকে মক্কানো নিয়ে আসি। আর ডাবিডাফটা হলো মক্কানো অবশ্য অস্ট্রেলিয়ারও আছে, অস্ট্রেলিয়া, তারপরে ইউরোপিয়ান কান্ট্রি। কফির পোকা আর কি আনি, আমি বাইরে গেলে কফি আনি। কফি খান, আপনার তো যে অলভারের রেস্টুরেন্ট না অত খাই না, অত যে খাই তাই না, সকালে বিকালে চা খাই, প্রচুর চা খাই। এই চায়েরও পোকা। ওই চা ইন্ডিয়াতে গেলে দার্জিলিং টি, দার্জিলিং টি নিয়ে আসি ইন্ডিয়াতে গেলে। আর এদিকে শ্রীলঙ্কার টি খইগুলো আছে, দিলমা, শ্রীলঙ্কার টির নাম হলো দিলমা। আর ইংল্যান্ডের আছে উইং। সৌদি আরব হলো গাওয়া, গাওয়া, গাওয়া। র কফি। আমাদের কফি তো পছন্দ করি, যে টেস্টির পর ওনার ভেতরে যে কতটুকু আমরা খেতে পারবো স্যার, খাইলে আমাদের প্রবলেম হবে। সকালে এক কাপ, বিকালে এক কাপ, কিছু না। আর মাঝখানে হলো রটি। রটি আবার কারাকা চিনেন? কারাকা, কারাকা স্টার মশলা চিনেন? এটা চিনেন? হ্যাঁ, ওটা নামে কারাকা। স্টার মশলা, লবঙ্গ, এলাচ অ্যান্ড শ্রীলঙ্কার একটা দারুচিনি পাওয়া যায়, আমাদের দেশি টাকা। শ্রীলঙ্কার দারুচিনি দেখেছেন? মহিলা মানুষ তো দেখবেনই, দেখেছেন? শ্রীলঙ্কার রিংয়ের মতো নয়। রিং, খুব ফ্লেভার। আপনার মহিলা আপনারা তো জানেন, এটা বিডিআর মার্কেটই আছে, পাওয়া যায়। রিংয়ের মতো, এবং এগুলো একটু লাল লাল ধরনের। লাল লাল না ঠিক, সাদা, সাদা। হ্যাঁ সাদা। ওটা খুব সেন্টেড। এনিওয়ে, ওটা পড়ার দিকে না। আচ্ছা, স্টোমাক অ্যাবসেন্ট কেন কেন পাইতে পারি? নর্মাল, রিসেন্টলি এমটি স্টোমাক, যে কথাটা বলেছিলাম, যে রিসেন্টলি এমটি হয়েছে, তাহলে হতে পারে অ্যানহাইড্রামিয়াস। অ্যানহাইড্রামিয়াস মানে একদম সিভিয়ার অলিগোহাইড্রিনাম। বাচ্চা খেতে পারে না, নাই তো, খাবে করতে, তাহলে স্টোমাক পাবেন? না, পাবেন না, স্টোমাক পাওয়া যাবে না। ইসোফেজিয়াল অ্যাক্টেসিয়া, ইসোফেজিয়াল অ্যাক্টেসিয়াতে পাবেন না, পাবেন না, পাবো না, পাবেন না। আচ্ছা, তারপরে অ্যাবনর্মালি লোকেটেড ইন দ্য চেস্ট অর অ্যাবডোমিনাল ওয়াল হার্নিয়া। যদি ডায়াফ্রাগমেটিক হার্নিয়া হয় তাহলে স্টোমাক হয়ে যাবে, থোরাক্সে যাবে, থোরাক্সে চলে যাবে, থোরাক্সে চলে যাবে, লিভার চলে যাবে, স্টোমাকে চলে যাবে। আপনারা তো জানেন যে স্টোমাক থাকে ডায়াফ্রাগমের নিচে, স্টোমাক থাকে বাম পাশে। ওখানে তো খুঁজছেন, হর্নিয়া খুঁজছেন, পাচ্ছেন না, কিন্তু হার্নিয়ার জন্য সে চলে গেছে চেস্টে। আর আপনি বলে দিচ্ছেন অ্যাক্টেসিয়া, আসলে অ্যাক্টেসিয়া না, স্টোমাক চলে গেছে থোরাক্সে। খেয়াল করতে হবে, এত সোজা না সোনোলজিস্ট হওয়া। কেন? আপনি আলোচনা করবেন, তখনই তো বুঝতে পারবেন।
তবে আমি দেখাই নাই যে ডায়াফ্রাম দেখাইছি না, জি স্যার। হুম প্রত্যেকটা ডায়াফ্রাম বার ইকোজেনিক স্ট্রাকচার ইকোজেনিক স্ট্রাকচারটা অবশ্যই একবার দেখে নেবেন ঠিক আছে কিনা, আর স্টোমাক চেস্টে চলে গেল কিনা, পেতে পারেন না হার্নিয়া, এটা কেন বললেন একটা ইম্পর্টেন্ট ডায়াফ্রামেটিক হার্নিয়া। আমাদের চোখগুলো হবে ইগলের ইগল, ইগল দেখুন অনেক উপরে থাকে আর সব কিছুকে দেখতে পায়, তাই না? স্যার। আমাদের স্থানোলজিস্ট তো সেরকমই, আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে, তো কেউ কি বলে দিবে যে এই জায়গায় আছে, খুঁজে বের করতে হবে।